যে এডিসির মধ্যে এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে এবং এর জন্য এই যে 28টা যে আসন আছে 28টা আসনের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা পদ্মফুলের যাদের মনোনয়ন দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বেন কিনা গড়বেন হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, এইবার যে 28টাতে আমরা দিলাম আপনারা কি খুশি? আর এই আওয়াজে হবে না খুশি কি খুশি না? আর এই 28টা যখন আমরা সিদ্ধান্ত নিলাম তাতেই কিন্তু মথা অর্ধেক ওদের অবস্থা কাহিল, এমনিতে এদের অর্ধেক অবস্থা কাহিল যে আরে কি হলো। আমরা তো ভেবেছিলাম অ্যালায়েন্স পার্টনার বলে আমরা চলবো আর আমাদের যে আগামী দিন 28-এ যে এবার 13টা আসন আছে সেটাকে আমরা ধরে রাখবো বা আরেকটু বাড়াবো, কিন্তু এবার কিন্তু আশার যে ওদের চিন্তাভাবনা সেটা কিন্তু বালির রূপ ধারণ করেছে। বন্ধুগণ, আজকে আমাদের মাঝে এখানে দুই মাছ মারার যিনি ক্যান্ডিডেট শ্রীমতী মঞ্জু রানী সরকার মহাদয়াকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখানে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য যে এখানে নির্বাচনী সমাবেশ, অনেকে এখানে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তুলেও যোগদান করতে এসেছেন এবং বিশিষ্টজনেরাও এসছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির যে পতাকা তোলে আমি যেখানেই যাচ্ছি আজকে প্রচুর আমাদের ভারতীয় জনতা পার্টিতে মথা সিপিএম কংগ্রেস থেকে জয়েন করছে। এখানে বন্ধুগণ, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উনি এখানে আপনাদের সামনে ওনার বক্তব্য বিস্তৃতভাবে এখানে আলোচনা রেখেছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এখানে জনপ্রিয় বিধায়ক শ্রী ভগবান দাস মহোদয়, উনিও ওনার বক্তব্য আমি যখন এখানে ঢুকছিলাম সেখানে আমি ওনার বক্তব্য আমরা শুনলাম সবাই। এখানে মাননীয় সভাধিপতি উপস্থিত রয়েছেন শ্রীমতী অপর্ণানাথ মহোদয়া। তাছাড়া এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজীব চাকমা মহোদয়, যিনি এই মণ্ডলের প্রেসিডেন্ট, এবং শ্রী সজল চাকমা বিএসসি চেয়ারম্যান, সন্তোষ ধর মণ্ডল প্রেসিডেন্ট, শ্রী বিমল কর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্যান্য পেচারতল পাবিয়াছড়া মণ্ডলের কার্যকর্তাগণ। আমি আপনাদের কাছে একটা বিনীত নিবেদন, যারা এখানে বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা আছেন, আমি একটা কথাই বলবো যে আপনারা যে আমাদের যে বুথগুলো আছে সেই বুথের মধ্যে আপনারা সবাই জানেন যে আমার বুথ শক্তিশালী বুথ। সমস্ত বুথে গিয়ে রাজনীতির জন্য রাজনীতি করতে হয় না, রাজনীতি না করাটাও কিন্তু একটা রাজনীতি। এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি সব জায়গায় আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আপনি ঘরে যার ঘরে এক একটা বুথের সমস্ত বাড়ি ঘরে যাওয়া উচিত, আমাদের গিয়ে রাজনীতির কথা বলবেন না। মাসি, মেসমশাই, কাকিমা, দিদি, বোন, ভাই, তোমাদের যে আমি শুনলাম তোমার ঘরের এই প্রবলেম, এই সমস্যাটা কি হয়েছে, কি খালি এইটুকু খালি খবর রাখা। আমি কারণ আপনারা কিন্তু ইউ আর অল দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দিস গভর্নমেন্ট। আপনারা এক একজন অ্যাম্বাসেডার। যখন আপনারা যাবেন কারোর ঘরে তখন যখন এই কথাটা বলবেন এবং আপনি বলবেন আমি দেখছি কাজটা, দেখবেন আপনার উপর কিন্তু সেই বিশ্বাস এবং আশ্বাস, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর মানুষের বিশ্বাস আশ্বাস বেড়েছে বলেই আজকে মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগদান করছেন। বন্ধুগণ, এমন একটা সরকার আমরা দেখেছি এই 35 বছরের রাজত্বে আমরা কি দেখেছি। এখানে এখনও কি করে, এখনও আমি জানি না, মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখনও অনেকে লাল পতাকা নিয়ে বেরোয় এখনও, এবং তাদের এই যে কয়েক জেনারেশনের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। আমি ওনাদেরকে বলবো, কংগ্রেসেরও কিছু লোক আছে এখনও কংগ্রেস কি আমার ঠাকুরদা করেছে, আমার বাবা করেছে, আমি করেছি। এখনও সময় আছে বন্ধুগণ, এই ভুল পথ থেকে আপনারা চলে আসুন। ভারতীয় জনতা পার্টি ছাড়া এর দেশকে উন্নতি করা অসম্ভব, এই রাজ্যকে উন্নতি করা অসম্ভব। আমরা মথাকেও দেখেছি কি অবস্থাটা, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির গন্ধ আমরা পেয়েছি। আমরা বলছি যখন আমাদের সরকার আসবে এবং যদি প্রমাণিত হয় এবং সেগুলো আমরা প্রমাণ করব,
কাউকে ছাড়া হবে না বন্ধুগণ। এখন আপনার যেদিন আমরা 28টা যখন ঘোষণা করলাম এখন পর্যন্ত কালকেও বিভিন্ন জায়গায় হামলা উজ্জতি করা হয়েছে। আমাদের এক ক্যান্ডিডেটকে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদের মন্ত্রীদের তাদের বাড়িঘরে হামলা করছে, কারণ তারা ফ্রাস্ট্রেশন চলে এসছে। কারণ ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে উগ্রতা, এবং এইভাবে উগ্রতার মাধ্যমে বিভিন্ন জায়গায় ওরা আক্রমণ করছে, ভয় দেখাচ্ছে। আপনারা জানেন যে এটা কারণ তাদের পায়ের নিচে মাটি চলে যাচ্ছে, এর জন্যই এই উগ্রতাবাদ তারা চলে এসছে। কিন্তু কালকেও 4 জন অ্যারেস্ট হয়েছে, অলরেডি আরও অ্যারেস্ট হবে, কাউকে ছাড়া হবে না বন্ধুগণ। এইবারের ইলেকশন শুধু নর্মাল নির্বাচন নয়, এবার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি আপনারা করতে যাচ্ছেন। কারণ ত্রিপুরার ভবিষ্যৎ, আগে কি হতো, কমিউনিস্টরা গণমুক্তি পরিষদ, যেটাকে আগে জনশিক্ষা আন্দোলনের নামে রাজাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেটা গণমুক্তি পরিষদকে মাধ্যমে তারা সেখানে 20 থেকে শুরু করত এবং 21, 22 এইভাবে ওরা শুরু করত। আমরা চাই এই যে ইতিহাসের যে পরিবর্তন, যে আমাদের সরকার যদি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, যে নাকি একটা রাষ্ট্রীয়বাদী সরকার, রাজ্যের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের চিন্তা করে, জাতি জনজাতি এবং মণিপুরী এবং সংখ্যালঘু সবার কথা চিন্তা করে, এবং যেটাকে আমরা বলছি থানসা করে, বিভ্রান্ত করে কিছু লোকের কথা বলছে থানসা, আবার দেখা গেছে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা সংখ্যালঘু তাদেরকে নিয়ে বাঙালি তাদেরকে বলছে আবার থানসা। কোথাকার থানসা? আমরা সত্যিকারের থানসা আমরা করছি, যে সমস্ত লোককে নিয়ে একটা নতুন ত্রিপুরা, নতুন ভারত আমরা তৈরি করতে চাই বন্ধুগণ। এর জন্য আপনারা কিন্তু সারা জীবন সাক্ষী হয়ে থাকবেন যে নতুন একটা এডিসি আপনারা গড়তে যাচ্ছেন, নতুন ত্রিপুরা আপনি গড়তে যাচ্ছেন, নতুন ভারত আপনারা গড়তে যাচ্ছেন বন্ধুগণ। বারবার বলছেন যে জনজাতিদের জন্য আমরা কিছু করছি না। আজকেও অনেক জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে যে আমরা যে বললাম যে টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করব, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করব, এর মধ্যে আমরা ট্রাইবেল শব্দটা লাগাইনি। আরে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, সেখানে তো এটা ইমপ্লয়েড, বুঝতে হবে সেটা, যে আমরা যখন এখানে গিয়েছি কুমলুঙে আমরা যখন সেটা প্রকাশ করছি, মানে কোথায় ঘুম থেকে উঠে কোথাও কোনো ফাঁক ফুকর আছে কিনা, এটাকে নিয়ে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার যে ব্যবস্থা এই ত্রিপুরা তারা করছেন বন্ধুগণ। এখানে আমাদের মাননীয় বিধায়ক বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে উনি যাচ্ছেন সেখানে বিভিন্ন জায়গায়। আমি বলবো সেখানে তৃণমূল কংগ্রেসের শর্ট ফর্ম কি টিএমসি, আর ত্রিপুরা পার্টির শর্ট ফর্ম কি টিএমপি। দুটা কিন্তু একই আদলির এপিট আর ওই পিঠ। ওখানেও কিন্তু সন্ত্রাস করছে, মারপিট ছাড়া কিছু কথা নেই। এখানেও একই অবস্থা, মানুষকে ভয় দেখানো, ভুল বুঝানো, আর যখন যা খুশি তাই বলছে বন্ধুগণ। মানুষ এখন বুঝে গেছে যে সত্যিকারের অর্থেই বিজেপি মানেই উন্নয়ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই উন্নয়ন বন্ধুগণ। ওনারা নানাভাবে চেষ্টা করছে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার। আজকে জনজাতিদের আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমরা যে পবিত্র বিধানসভার একজন জনজাতি, আমাদের যিনি রামপদ জমাতিয়াজি, ওনাকে স্পিকার বানিয়েছি বন্ধুগণ। আমাদের ত্রিপুরা সরকারের এই বোধহয় আমি জানি না ইতিহাসে কি বলছে যে 12 জন মন্ত্রীর মধ্যে 5 জন জনজাতি মন্ত্রী হয়েছে, তো কত পার্সেন্টেজ মন্ত্রী হলো বন্ধুগণ? আমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে আমরা জনজাতির একজনকে, আমরা 3টা এখানে আমাদের মেম্বার আছেন, তার মধ্যে একজনকে আমরা সেখানে আমাদের চেয়ারম্যান বানিয়েছি, আরেকজন সদস্য উনিও জনজাতি সম্প্রদায়ের। আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর কি না করেছেন জনজাতিদের জন্য, একবার ভাবুন। 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন জনজাতি সম্প্রদায়ের ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শিতার পরিচয় দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাদেরকে প্রকৃত অর্থে এই সম্মান দিয়েছেন। কি দিয়েছেন? পদ্মশ্রী উপাধি দিয়েছেন বন্ধুগণ। আমাদের এখানে আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার থেকে প্রথম কেউ রাজ্যপাল হিসাবে, একটা বড় রাজ্যে, ত্রিপুরা একটা ছোট রাজ্য, আর তেলেঙ্গানার মতো জায়গার মধ্যে ওনাকে রাজ্যপাল করেছেন জিষ্ণু দেববর্মা মহোদয়। এবং শুধু তাই না, এখন আরও প্রমোশন হয়েছে। আজকে ওনাকে পাঠিয়েছেন সেখানে রাজ্যপাল করে মহারাষ্ট্রে। একের পর এক মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আগেও তো অনেক সরকার ছিল,
সিপিএম ছিল, তখন তো রা শব্দ নেই, তখন তো কারোর রা শব্দ নেই। আজকে আমরা গণতন্ত্র দিয়েছি, গণতন্ত্রের নামে এখন বলছে বুকের বাতাস, গণতন্ত্রের বুকের বাতাস, যা খুশি। এখন তো ব্যক্তিগত আক্রমণও শুরু করে দিয়েছে, এত ফ্রাস্ট্রেশন চলে এসছে। কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না বন্ধুগণ, মানুষ বুঝে গেছে। মানুষ আসল সব হচ্ছে মানুষ, মানুষ সব বুঝে বন্ধুগণ। আজকে এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে জন্মদিন 19শে আগস্ট, আমরা আমাদের সরকার আসার পর উনার ছুটির দিন আমরা ঘোষণা করেছি। গড়িয়া পূজাতে একদিন ছুটি ছিল, আমরা সেখানে দুদিনের ছুটি ঘোষণা করেছি। আমরা আগরতলা এয়ারপোর্ট থেকে আসতে গেলে আপনারা দেখবেন যে বড় গেটটা আছে, সেখানে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর এত বড় সুরকার, এত বড় গায়ক এস.ডি. বর্মন মহোদয়ের মূর্তি আমরা স্থাপন করেছি বন্ধুগণ। আমি আমার বাড়ির সামনে যে কামান চমনি আছে, সেখানে একটা আইল্যান্ড ছিল, নাম গোত্রহীন একটা আইল্যান্ড। সিপিএমরা সেখানে বসে বসে জিন্দাবাদ জিন্দাবাদ করত এবং বসে সেখানে 0 মাইল ফলক মাটির নিচে ঢুকিয়ে দিয়েছিল। আমার এখনো হাসি পায়। এখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এবার আমি সেই মাইল ফলককে আমি উঠিয়েছি, 0 মাইল ফলক। এখান থেকে আজকে এই জায়গার কত দূরত্ব, ওখান থেকে শুরু হতো। এবং সেখানে আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কি বলা হয়, যে আধুনিক ত্রিপুরার রূপকার। উনার মূর্তি, আমরা তো অন্যের মূর্তিও রাখতে পারতাম, উনার মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমরা সমাজপতিদের, আমাদের সরকার আসার পর 2000 টাকা করে সমাজের জন্য কাজ করেন, তাদের জন্য 2000 টাকা করে সাম্মানিক দেওয়া হয়েছে। আমি কি আসার পর আমি কি করলাম, আমি আমাদের ক্যাবিনেটে আমি বললাম যে না, ওনাদেরকে 5000 টাকা সাম্মানিক যেহেতু দেওয়া হয়, সেটা ভাতা না, সাম্মানিক, সমাজের জন্য কাজ করছে তাদের 5000 টাকা করে দেব। যেমন কথা তেমনি কাজ। এখন সেই যে ক্যাপিং দেওয়া ছিল আগে, যে কেউ যদি চাকরি করে বা কেউ যদি পেনশন পায় তাহলে সেই যে আমাদের সাম্মানিক সেটা পাবেন, আমরা সেটা উঠিয়ে দিলাম। এবং সেখানে যে 19টা জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে দেখা গেল এটা উঠানোর পরও সমাজপতির যে ব্যবস্থা সেটা 12 থেকে 13 হয়। আমি বললাম এটা হবে না, এখানে 19টা জনজাতি গোষ্ঠী আছে, তাদের সবাইকে 5000 টাকা করে দিতে হবে। কেউ রায় হবে, কেউ চৌধুরী হবে, যে নামেই থাকুক তাদেরকে আমরা 5000 টাকা করে দেব। শুধু তাই না, আমি যখন চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আমাদের কতজন জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে আছেন, উনি বললেন 40+। আপনারা, আমি জানি না সবাই জানেন কি না, আমি বললাম যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আপনারা বলুন, তাদেরকে খুঁজে বের করুন, তাদের কৃষ্টি সংস্কৃতি আমরা ধরে রাখতে চাই এবং সবাইকে এই 5000 টাকা করে আমরা দেব, সেটা সিদ্ধান্ত হয় ক্যাবিনেটে বন্ধুগণ। আমরা শুধু তাই নয়, আপনারা জানেন যে জনজাতি যারা আমাদের কোমলমতি মা বোনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন, অনেক সময় অফিস কাছারিতে যান, বিভিন্ন স্কিম নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু সেখানে গিয়ে কি দেখেন, অনেক সময় কোন টেবিলে যাবেন কিচ্ছু বুঝতে পারেন না। আমরা কি করলাম, আমরা ডিসিশন নিলাম যে শুধু জনজাতিদের বিভিন্ন স্কিমগুলো দেখার জন্য একজন করে অফিসার সেখানে আমরা দিয়েছি। শুধু তার কাজ হবে ডিস্ট্রিক্ট অফিসে এবং সাব ডিভিশনাল অফিসে। আমরা সেইভাবে কাজ করছি বন্ধুগণ। এবং জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের কাছে কোনো কথা নেই। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, বিভিন্ন হোস্টেলে পড়াশোনা করেন, সেখানে 45 টাকা থেকে সেখানে 80 টাকা করা হয়েছিল। এইবার কিছুদিন আগে আমরা 100 টাকা করে দিয়েছি এবং 185টার মতো যে ওয়ার্ডেন তো দেওয়ার জন্য যখন আমাদের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বললেন, আমি সাথে সাথে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে 185 জন ওয়ার্ডেনের আমরা ব্যবস্থা করেছি। আমরা এতদিন ধরে অনেক অরণ্যরোদন আমরা দেখেছি। এই যে রিয়াং শরণার্থীরা আজকে 23 বছর ধরে তারা কি দুর্বিষহ অবস্থার মধ্যে ছিল। আমাদের 800 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে, তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তাদের জন্য ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, স্কুল দেওয়া হয়েছে, তাদের রেশন পানির ব্যবস্থা করা হয়েছে, তাদের 12টা বা 13টা জায়গার মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। কোথায় আগে তো কেউ কিছু করেনি। আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন প্রায় 3-4টা জায়গার মধ্যে হয়েছে। তারপর সেটাকে অতি শীঘ্রতার সাথে বিভিন্ন জায়গায় তার সেটেলমেন্ট আমরা করেছি। তারপর ওখানকার যারা ছেলেমেয়েরা ইউথ আছেন তাদেরকে যাতে সাস্টেনেবল জীবনযাপন করতে পারে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই বিভিন্ন যে টুল কিট সেটা পর্যন্ত আমরা দিয়েছি। আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এসেছিলেন, উনি একটা ক্যাম্পে, আমবাসার কাছে একটা ক্যাম্পে গেছিলেন। উনি গিয়ে বললেন, আরে इन लोगों को तो ट्रेनिंग देना चाहिए, नहीं तो समस्या होगा। তো সেই ট্রেনিং দেওয়ার পরে আজকে এই যে ব্যবস্থা, এই যে চিন্তাধারা, এটা তো আগে এই যে বড় বড় কথা বলেন কমিউনিস্টরা আর কংগ্রেসরা আর
কাজটা কে করছে? আমরা করছি, লোকাল পার্টি। খালি কি করে আজকে আমরা দেখেছি ইউপিএ সরকার খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। ত্রিপুরাতেও স্ক্যামের বিষয়ে আপনারা সবাই জানেন, বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত, বিভিন্ন বিষয়ে আপনারা সবাই জানেন। মানুষ চেয়েছিল এ কমিউনিস্টকে এখান থেকে উৎখাত করার জন্য। 2000 একটা টাইম একটা মানে 88-এ সুযোগ দিয়েছিল, জোট আমল কংগ্রেসের এসেছিল, কিন্তু একই কায়দায় যেটা সিপিএম করতো একই কায়দায় সেই জোট আমলও করেছিল। মানুষ তারপর বিভ্রান্ত হয়েছিল কোথায় যাবে। এমন সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আসলেন 2014-র আগে এ দেশ টিকবে কি টিকবে না এমন একটা অবস্থায় ছিল, আপনারা সবাই জানেন। এবং আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, পার্লামেন্টে আঘাত করত, পার্লামেন্টে আক্রমণ করেছে, শহীদ হয়েছে। মুম্বাইয়ের ঘটনা আপনারা জানেন। আর নর্থ ইস্টার্ন জোনের কথা বলে তো লাভই নেই, কখন যে কোন জায়গায় বোমা ফেলবে আর কখন যে কোথায় ডিনামাইট ফাটবে এইরকম অবস্থা ছিল। 12টার থেকে 13টা অ্যাকর্ড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজির হাত ধরে। সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, শান্তি, ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না হয় কোনোদিন কোনো ডেভেলপমেন্ট হবে না। ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার নেই, ল অ্যান্ড অর্ডার নেই, খালি চিৎকার করে। আরে ল অ্যান্ড অর্ডার নেই, এটা তো আমার কথা নয়। এনসিআরবির যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো সেখানে বলছেন কি 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3rd পজিশনে আছে। বন্ধুগণ, তাহলে ল অ্যান্ড অর্ডার কোথায়? আজকে খুনি আমরা এই যে সিপিএমের সময়ে শুধু আমি গত পরশুদিন গিয়েছিলাম সাউথে, সেখানে আমি যা শুনলাম 69 জন ওনাদের সময়ে সেখানে খুন হয়েছে। খুয়াই আমি গেছি, সেখানেও সে একই অবস্থা। যেখানে যায় আজকে ধর্মনগরে হোক, ওনাদের সময়ে ওনাদের মন্ত্রী খুন হয়েছেন, এমএলএ খুন হয়েছেন, সব বিভিন্ন পার্টির। ওনাদের সময়ে অফিসার তার ঘরের ভিতরে অফিসের মধ্যে, এবং ট্রাইবেল সুখরাম দেববর্মা তাকে খুন করা হয়েছে। আপনারা একটা এক্সাম্পল দেখান আমাদের সরকার আসার পর কোনো জায়গায় এই ধরনের ঘটনা হয়েছে কিনা। এখন যা হচ্ছে তারাই করছেন, এবং তারা করে বলছে আমাদের ত্রিপুরাতে কোনো রকম আইন শৃঙ্খলা নেই। বন্ধুগণ, আজকে ত্রিপুরা এমন একটা জায়গায় গেছে, আজকে আমাদের যে নীতি আয়োগ কি বলছে যে আমাদের ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে এখন সাক্ষরতার দিক দিয়ে 3য় স্থানে চলে এসছে। আজকে মিজোরাম এবং গোয়ার পরে 3য় পূর্ণ সাক্ষরতার রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। বন্ধুগণ, আজকে যদি আমরা জিএসডিপির কথা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2nd বেস্ট। আমরা এই জিএসডিপির মধ্যে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, আমরা এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd বেস্ট। আমরা বিভিন্ন যেসব প্যারামিটারে এখন সমস্ত কেন্দ্রের থেকে যত আমাদের এই পুরস্কার ঘোষিত হয়, ত্রিপুরার ঝুলিতে সবচেয়ে বেশি পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী যে এইবার চিফ সেক্রেটারিদেরকে বললেন যে একটা কনফারেন্স করলেন, সেখানে ত্রিপুরা ফার্স্ট হয়েছে কোথায়? ডিরেগুলেশন এবং কমপ্লায়েন্সে। এবং উনি আমাদের চিফ সেক্রেটারি মহোদয় যখন পিপিটিতে যখন ওখানে উনি ওনার কীভাবে করলেন সেটা বললেন, তখন माननीय प्रधानमंत्री जी बोलছেন যে अरे ये छोटा सा राज्य है, ये अगर कर सकता है तो आप लोग इतना बड़ा बड़ा राज्य है, आप लोग क्यों नहीं कर सकते हो। तो এই রকম একটা জায়গার মধ্যে আমরা এসেছি। বন্ধুগণ, কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠান আপনারা সবাই জানেন, প্রতি রোববার মাসের শেষ রোববার উনি সবসময় মন কি বাত অনুষ্ঠান কি বলেছেন যে যান কি বলছেন ত্রিপুরার অত্যন্ত যে আমাদের জম্পুই হিল, সেই জম্পুই হিলের মধ্যে জল পৌঁছে গেছে এবং ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা সেই জল যে ছড়ার জল বা স্প্রিং জল সেইগুলো নিয়ে পাম্পের মাধ্যমে আমরা উপরে পৌঁছিয়েছি। প্রধানমন্ত্রী এগুলো দেখেন কি হচ্ছে, আমাদের গর্ব হয় এবং আমরা উৎসাহিত হই আরও কি করা যায় সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে। আমি বলছি না যে 100% হয়ে গেছে, বহু এডিসি এলাকায় 100% হয়েছে, 90% হয়েছে। বিধানসভায় আমি কয়েকবার এ বিষয়ে বলেছি, কিন্তু আমরা এখনও বলছি প্রায় 85 থেকে 86% এই জল জীবন মিশন এর আওতায় নলসের জল আমরা করেছি এবং জল ছাড়া চলবে না, জলই জীবন। এবং আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করছি। বন্ধুগণ, একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করে। বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি কি বলছেন, উনি বলছেন বিরোধীদের যে आप लोगों को मैंने एक बहुत मुफ्त में एक सलाह देता हूँ। कौन सा सलाह कि आप लोग जो सवेरे 6 बजे से रात 12 बजे तक अपने बारे में खाली सोचते रहते हो
और हम लोग दूसरे के लिए, देश के लिए सवेरे 6 से 12 बजे तक काम करते हैं, तब जाके ये ईवीएम मशीन से रिजल्ट आता है। आप अगर इस तरह काम करोगे तब जाके आपका रिजल्ट मिलेगा। আমাদের আরেক মন্ত্রী বলছিলেন যে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমি এখনো বলবো যারা এখনো মথাতে আছে, এখনো যারা কমিউনিস্ট পার্টিতে যোগদানে আছেন, লাভ হবে না, এইসব পার্টি কিচ্ছু করতে পারবে না। কংগ্রেসে যারা আছেন, আমাদের যে 2047-এ 100 বছর যখন পূর্ণ হবে আমাদের স্বাধীনতার, আমাদের ডেস্টিনেশন ফিক্স হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ডেভেলপিং কান্ট্রি দিয়ে হবে না, ডেভেলপ ইডি অর্থাৎ টাইমলাইন দিয়ে দিয়েছেন। এবং এই যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং আগামী দিন যে ট্রিপল ইঞ্জিন সরকার হতে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে যাবে যে আপনারা এখনো এই ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, নতুবা এত স্পিডে এবং আপনাদেরকে বাই বাই টাটা করে ট্রেন চলে যাবে এবং 2047-এর যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমি এখনো বলছি ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বোনেদের উন্নয়ন, আমাদের দিদিদের উন্নয়ন, আমাদের, আপনারা শুনে খুশি হবেন, আপনারা সবাই জানেন আমাদের টার্গেট ছিল যে লাখপতি দিদি আমরা তৈরি করব। লাখপতি দিদি আমাদের টার্গেট ছিল 1,18,000, আমরা কত করেছি? 1,08,000, অর্থাৎ 95% আমরা লাখপতি দিদি বানিয়েছি। এর মধ্যে বেশিরভাগ জনজাতি আমাদের ভাই বোনেরা আছেন, বোনেরা আছেন। আমাদের বিভিন্ন জায়গায় জনজাতিদের উন্নয়নের কথা যদি বলি, আপনারা জানেন যে এইবারের 2024-25 অর্থ বছরে আমরা 49.6% আমাদের এই জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা তার বাজেট আমরা রেখেছিলাম। এবং 2025-26-এ 40%-এর উপরে আমাদের বাজেটের 40% শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচা করা হবে। আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা নিয়েছি, কার জন্য? শুধু জনজাতি অধ্যুষিত এলাকা উন্নয়নের জন্য। আমরা যে ফরেস্টের জন্য, ফরেস্টের মানে কি? অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য, সেখানে 1700 কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টের জন্য আমরা নিয়েছি। বন্ধুগণ, কাজ চলছে। জাইকা প্রকল্প যদি দেখেন, সেখানেও জনজাতিদের জন্য। এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে ইন্দো জার্মান কোলাবোরেশনের যত স্কিম আছে শুধু জনজাতিদের জন্য। আজকে এতগুলো হোস্টেল, আমরা জনজাতিদের হোস্টেল আমরা বিভিন্ন জায়গায়, আমরা সারা ত্রিপুরাতে আমরা তৈরি করছি। আজকে পড়াশোনার কথা যদি বলেন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইএমআরএস, আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, আজকে এখানে 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পারমিশন আমাদের দিয়ে গেছে। আমাদের অলরেডি সেটার ডিসিশন হয়ে গেছে। সেই জায়গায় 12টা অলরেডি চালু আছে, 6টা এই কয়েকদিনের মধ্যে শুরু হবে, বাকিগুলো শুরু হবে। বন্ধুগণ, আমি নিজেও এবার দিল্লিতে গিয়ে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াকে শিথিল করে যদি আরও 15টা করা যায় কিনা তার জন্য আমি বলে এসেছি। বন্ধুগণ, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা থানসা করে বলছি, আমি বারবার, আবার এটা বললে আবার অনেকের সমস্যা হয়, বলে থানসাকে নিয়ে মজাক করি, কিন্তু আমরা তো সত্যিকারের অর্থে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটার মধ্যে থানসা রয়েছে। এখানে জাতি, বাঙালি, জনজাতি, আমাদের সংখ্যালঘু সবাই মিলে আমরা যদি একসাথে আমরা কাজ করি, তাহলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি $30+ ট্রিলিয়ন যেখানে 11তম স্থানে ছিল আমাদের অর্থনীতি, সেই জায়গায় 5ম স্থানে নিয়ে এসছেন। 5ম স্থান থেকে এখন 4র্থ স্থানে নিয়ে এসছেন। আর 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। আমি জানি না 2047-এ সেটা কোন জায়গায় যাবে। এবং যে কারণে ভারতবর্ষকে কিভাবে তাকে উইক করা যায় তার জন্য অনেক চক্রান্ত চলছে। বন্ধুগণ, আমরা একটা সুন্দর সন্ধিক্ষণ এখনো চলছি। আমাদের এখানে এই যে একটা ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে কারোর উপর পরনির্ভরশীল হয়ে এই যে এডিসি গঠন, তার থেকে মুক্তি যদি পেতে হয়, তাহলে আপনারা সকাল সকাল, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে 12 তারিখ সবাই মিলে আমাকে কথা দিতে হবে, কিন্তু আমাকে কথা দিতে হবে যে 12 তারিখ এবং 17 তারিখের রেজাল্ট এখানে আমি চাই যে গেরুয়া রঙে একবারে এখানে মুখর হোক। এবং সবাই এখানে যে ক্যান্ডিডেট আছেন, আমি ওনাকে বলবো এখানে আসার জন্য, মঞ্জুরানী সরকার মহোদয়কে এখানে আসবার জন্য আমি অনুরোধ করব, এখানে আসুন। ভোট দেবেন তো? দেবেন? শিওর তো? ভুল হবে না তো?
আপনারা ভোট দিলে হবে না, শুধু বাড়িতে গিয়ে অন্যদেরও বলবেন এবং আপনাদের আত্মীয় স্বজন সারা ত্রিপুরাতে আপনারা বলুন এডিসিতে মথা আর নেই, আর নেই, আর নেই, থাকবেও না। এটা অলরেডি ডিসিশন হয়ে গেছে, কিচ্ছু লাভ হবে না, কাজে পেছনে ভাগবেন না, কিচ্ছু লাভ হবে না। এবং এডিসি, নতুন এডিসি আমরা গর্ব, আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় সব জায়গায় উন্নয়নের দিশা আমরা দেখতে চাই। বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জুজু জুজু জুজু। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে